আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। স্বপ্না বলল, কিন্তু তার আগেই তো লক্ষ লক্ষ টাকা আয়ের জলমহলগুলো আপনারা ওয়াকফ করে দিচ্ছেন, তাতে কি হয়েছে? জলমহলগুলো ছাড়াও চৌধুরী স্টেটের আয় কম না? তোর পূর্বপুরুষেরা অত্যাচার করে চাষিদের কাছ থেকে যত না ফসল পেত, ম্যানেজার অত্যাচার না করে তাদের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে তার থেকে অনেক গুণ বেশি ফসল আদায় করছেন। তুইও যদি ম্যানেজারের মতো সবার সঙ্গে ভালো ব্যবহার করিস, তাহলে আরো বেশি ফসল পাবি। গ্রাম থেকে গ্রামান্তরের লোকেরা চৌধুরী স্টেটের মালিকদের ভয়ে কাঁপতে থাকত, আর এখন এই ম্যানেজারকে তারা পীরের মতো ভক্তি শ্রদ্ধা করে। তুই যদি ম্যানেজারের পথ অনুসরণ করতে পারিস, তাহলে তোকেও সবাই ওনার মতো ভক্তি শ্রদ্ধা করবে। আমার আর কিছু বলার নেই। কথা শেষ করে লুৎফা বেগম নিজের রুমে চলে গেলেন। স্বপ্না মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি কিছু বলবে? ফায়াজুন্নেসা বললেন, না, তোর নানির সঙ্গে আমি একমত। তবে তোর নানি ম্যানেজারকে যতটা বিশ্বাস করে আমি ততটা করি না। কারণ আজিজকে বিশ্বাস করেছিলাম, ফলে আমাদের অনেক অর্থ সম্পদ হারাতে হয়েছে। তাই আমি আর কাউকে তেমন বিশ্বাস করি না। তবে ম্যানেজারকে কিছুটা করি, কারণ তিনি এমন কিছু কথা বলেছেন যা শুনে বিশ্বাস করতে হয়েছে। তাই মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা ও সেগুলো পরিচালনা করার জন্য জলমহলগুলো ওয়াকফ করার সিদ্ধান্ত নিয়েছি। সেই কথাগুলো আমাকে বলা যাবে না? না, যা বলছি শোন। যে কারণে তুই ম্যানেজারকে সন্দেহ করিস, সেই কারণে আমার মনেও সন্দেহ জাগায়। মসজিদ মাদ্রাসা চালু হওয়ার পর জলমহল ওয়াকফ করা হবে। তার আগে যদি তুই সন্দেহের কারণ প্রমাণ করতে পারিস, তাহলে ওয়াকফ করব না। মা তার দলে জেনে স্বপ্না যেমন খুশি হলো, তেমনি সাহসও পেল। বলল, তুমি দেখে নিও, আমি ম্যানেজারের শর্তা প্রমাণ করবই করব। একদিন ফায়জুন্নেসা ফয়সালকে ডেকে পাঠিয়ে বললেন, আপনি তো জানেন স্বপ্না চৌধুরী স্টেটের একমাত্র অধিকারিণী। ও যাতে চৌধুরী বংশের মুখ উজ্জ্বল করতে পারে, সেভাবে ওকে সবকিছু বুঝিয়ে দিবেন। উচ্চশিক্ষা নিলেও স্টেট চালাবার মতো জ্ঞান ওর নেই। আর বয়সই বা কত হয়েছে? তাছাড়া চৌধুরী বংশের রক্ত ওর শরীরে। ন্যায় অন্যায় কিছু করে ফেলাই স্বাভাবিক। সেজন্যে মনে কিছু না করে ওর ভুল ত্রুটি দেখিয়ে দেবেন। আপনি খুব বুদ্ধিমান, আশা করি। ওনাকে হাত তুলে থামিয়ে দিয়ে ফয়সাল বলল, আর কিছু বলার প্রয়োজন নেই। কথাগুলো আমি আপনাকে বলবো ভেবেছিলাম, কাজের চাপে সময় করতে পারিনি। আজই বলতাম, তার আগে আপনি বলে ফেললেন। যাই হোক, আপনি নিশ্চিন্তে থাকুন। এ ব্যাপারে যা কিছু করার ইনশাআল্লাহ আমি করব। তারপর মসজিদ মাদ্রাসা কোথায় প্রতিষ্ঠা হবে সে ব্যাপারে আলাপ আলোচনা করে বিদায় নিয়ে ফয়সাল চলে এলো। ম্যানেজারের পাশের রুমে ইনসান চৌধুরী স্টেটের হিসাবপত্র চেক করতেন। উনি মারা যাওয়ার পর ওনার জামাই হারেস সেই কাজ করতেন। হারেস মারা যাওয়ার পর ফায়জুন্নেসা এতদিন করে এসেছেন, আজ থেকে স্বপ্না মায়ের কাজ করবে। স্বপ্না এই রুমে আগে আসেনি, আজ এসে রুমের পরিবেশ দেখে খুশি হলো। দরজা জানালার ভারী পর্দা, মেঝের কার্পেট বিছানো, গদিওয়ালা মুভিং চেয়ার, সেক্রেটারিয়েট টেবিলটা খুব সুন্দর। দুটো সেগুন কাঠের আলমারি, টেবিলের উপর এক গ্লাস পানি ঢাকা রয়েছে। দেখে পিপাসা অনুভব করে পানি খেয়ে গ্লাস রেখেছে। এমন সময় দরজার বাইরে থেকে ম্যানেজারের গলা শুনতে পেল, আসতে পারি? স্বপ্না বলল, আসুন। ফয়সাল অনেকগুলো ফাইল নিয়ে ঢুকে স্বপ্নার দিকে তাকিয়ে দৃষ্টি ফেরাতে পারল না। তার মনে হলো স্বপ্নে তাকে যে পোশাকে দেখে, আর সেই পোশাক পরেছে। তখন আর এক রাতের স্বপ্নের কথা মনে পড়ল। স্বপ্ন তাকে একদিন জিজ্ঞেস করেছিল, আমি এলেই তুমি আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকো কেন? ফয়সাল বলেছিল, আল্লাহ তোমাকে নিখুঁত সুন্দরী করে সৃষ্টি করেছেন। তার উপর এই পোশাকে তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী বলে মনে হয়। তাই তোমাকে দেখলেই আমি বাস্তব জ্ঞান হারিয়ে ফেলি। এখন সেই পোশাকে স্বপ্নাকে দেখে ফয়সাল বাস্তব জ্ঞান হারিয়ে অপলক নয়নে তার দিকে তাকিয়ে রইল। আগে হলে স্বপ্না খুব রেগে যেত, এখন রাগল না, বরং মৃদু হেসে মোলায়েম স্বরে বলল, দাঁড়িয়ে আছেন কেন, বসুন। ফয়সাল সম্মিত ফিরে পেয়ে
ফাইলগুলো টেবিলের একপাশে রেখে বলল, আপনাকে সবকিছু বুঝিয়ে দিতে আপনার মা বলেছেন। স্বপ্না বলল, এ কথা আমি জানি। ফয়সাল বসে একটা ফাইল খুলে খোকসাবাড়ির ম্যাপ বের করে চৌধুরী স্টেটের কোথায় কি আছে দেখাতে লাগলো। জমি জায়গা, আগান বাগান, পুকুর ডোবা ও জলমহল দেখাতে প্রায় 2 ঘন্টা সময় লাগলো। ম্যাপটা ফাইলে রেখে ফয়সাল বলল, ওই সমস্ত জায়গায় আপনাকে সরজমিনে যেতে হবে, লোকজনদের সঙ্গে পরিচিত হতে হবে, তাদের সুবিধা অসুবিধার কথা জানতে হবে এবং অসুবিধা দূর করার ব্যবস্থা করতে হবে। তারপর অন্য একটা ফাইলের দিকে হাত বাড়ালো। স্বপ্না বলল, টায়ার্ড ফিল করছি, আজ আর নয়। তাহলে থাক, কাল শুরু করা যাবে বলে ফয়সাল উঠে দাঁড়ালো। স্বপ্না বলল, বসুন, একটা কথা জানতে খুব ইচ্ছা করছে। ফয়সাল বসে বলল, বলুন। সেদিন রাস্তায় যেভাবে আমার দিকে তাকিয়েছিলেন, আজও রুমে ঢুকে সেভাবে তাকিয়েছিলেন। সেদিন অভদ্র ভেবে রেগে গিয়ে আপনার গালে চড় মেরেছিলাম, কিন্তু আজ আপনার চোখের দৃষ্টি আমাকে রাগাতে পারেনি, বরং অন্য কিছু মনে হয়েছে। 2 দিন 2 রকম প্রতিক্রিয়া হলো কেন বলতে পারেন? পারি, তবে শোনার পর সেদিনের মতো আমার গালে চড় মারতে আপনার ইচ্ছা করবে। সেদিনের ঘটনায় খুব অনুতপ্ত, প্লিজ ক্ষমা করে দিন। না না, ক্ষমা চাইছেন কেন? সেদিন উচিত কাজই করেছিলেন। আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে সেদিনের মতো অন্যায় কিছু হয়ে যাবে, তাই উত্তরটা বলতে চাচ্ছি না। স্বপ্না মৃদু হেসে বলল, কথা দিচ্ছি ওরকম ঘটনা আর কখনো ঘটবে না। ফয়সাল বলল, অনেকদিন থেকে একটা মেয়ে স্বপ্নে আমার সঙ্গে অভিসার করে। সেদিন তাকে বাস্তবে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। মনে হয়েছিল রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন দেখছি না তো। কথা শেষ করে স্বপ্নার মুখের দিকে তাকালো কোনো রিয়াকশন হয় কিনা দেখার জন্য। স্বপ্না স্থির দৃষ্টিতে তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হাসি মুখে জিজ্ঞেস করলো, আর আমার আজ সেদিনের ব্যতিক্রম হলো কেন বলবেন না? ফয়সালও স্থির দৃষ্টিতে তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হাসি মুখে বলল, কথাটা সত্য বলেননি। সেদিনের মতো আজও রেগে গিয়ে চড় মারতে ইচ্ছে হয়েছিল আপনার, কিন্তু তা কাজে পরিণত না করে রাগ চেপে রেখে মিকি প্রেমিকার ভূমিকায় অভিনয় করছেন আমার মুখোশ খোলার প্রমাণ জোগাড় করার জন্য। ফয়সালের কথা শুনে স্বপ্নে এত অবাক হলো যে অনেকক্ষণ কথা বলতে পারল না। ফয়সাল বলল, আর কিছু বলবেন? আপনার ধারণা ভুল, কারণ কারো মনের কথা অন্যে জানতে পারে না। তা ঠিক, তবে আমি সত্য কথাই বলেছি। প্রমাণ করুন। আপনার চোখ মুখ আমাকে জানিয়েছে, কারণ মানুষের মনের কথা চোখে মুখে ফুটে ওঠে। আল্লাহ যাকে চোখ মুখের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন তারা বুঝতে পারেন। স্বপ্না বলল, আচ্ছা, যে মেয়েটি স্বপ্নে অনেক দিন থেকে আপনার সঙ্গে অভিসার করছে, সেই মেয়ে যে আমি, তার প্রমাণ কি? আমার মতো দেখতে অন্য কোনো মেয়েও তো হতে পারে। হ্যাঁ, তা পারে, তবে আমি 100% শিওর সে মেয়ে আপনি। প্রমাণ করতে পারবেন? ইনশাআল্লাহ পারবো। করুন তো দেখি। ফয়সাল চোখ বন্ধ করে বলল, ঘুমে থাকার পর আপনার বাম হাতের বাজুরে ফোড়া হয়েছিল। ডাক্তার অপারেশন করেছিলেন, অপারেশনের দাগ এখনো আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সন্ত্রাসীদের রিভলভারের গুলি আপনার ডান পায়ের গোছে বিদ্ধ হয়েছিল। ডাক্তার অপারেশন করে গুলি বার করেছিলেন, সে দাগও এখনো আছে। তার কথা শুনে স্বপ্না হতবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল, কারণ দুটো ঘটনাই সত্য এবং আজও হাতে পায়ে অপারেশনের দাগ আছে। ফয়সাল ঘটনা দুটো বলার পরও চোখ খুলেনি। অনেকক্ষণ স্বপ্নাকে চুপ করে থাকতে দেখে চোখ খুলে দেখল সে তার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। মৃদু হেসে বলল, কি এতেই হবে না আরো প্রমাণ দিতে হবে? তার কথা স্বপ্নার কানে গেল না। সে তখন ভাবছে, এসব কথা ম্যানেজার কি করে জানলেন? ফয়সাল তার অবস্থা বুঝতে পেরে পেপার ওয়েট টেবিলে ঠুকে শব্দ করে সরিয়ে রাখল। স্বপ্না চমকে উঠে বাস্তবে ফিরে এসে বলল, এসব কথা আপনি কেমন করে জানলেন? স্বপ্নে যে মেয়েটি অভিসার করতে আসতো সেই বলেছে। আপনি বারবার অভিসারের কথা বলছেন, তাহলে কি স্বপ্নের সেই মেয়েটিকে ভালোবাসেন? ভালোবাসি মানে? এত ভালোবাসি যা আপনি কল্পনা করতে পারবেন না। এখন সে আর স্বপ্নে অভিসার করতে আসে না। এখানে চাকরি করতে আসার পর মাত্র একবার এসেছিল। সে সময় বলেছিল, এবার আর স্বপ্নে নয়
বাস্তবে অভিসার করবে। আপনি কি মনে করেন স্বপ্ন আর বাস্তব এক? শুধু আমি কেন, কেউ তো মনে করে না। তাহলে বললেন যে স্বপ্নের সেই মেয়েটি এবার বাস্তবে আপনার সঙ্গে অভিসার করবে? কথাটা আমি বলিনি, বলেছিল স্বপ্নের মেয়েটি। আপনার স্বপ্নের মেয়েটি যদি আমি হয়েও থাকি, তাহলে আপনার সঙ্গে অভিসার করছে না কেন? এখন না করলেও কিছুদিনের মধ্যে করবেন। আপনি ভীষণ চালাক ও বুদ্ধিমান হয়েও রাম ছাগলের মতো কথা বলতে পারলেন? ফয়সাল হেসে ফেলে বলল, আমি তো জানি শুধু ছাগল নয়, কোনো পশু পাখিও জীবজন্তু মানুষের মতো কথা বলতে পারে না। রাম ছাগল কথা বলতে পারে জানা ছিল না। স্বপ্নাও হেসে ফেলে বলল, বড় জাতের ছাগলকে রাম ছাগল বলে। লোকে বলে ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে, তাই আপনার কথা শুনে কথাটা বলেছি। রাম ছাগল না বলে পাগল বলা উচিত ছিল আপনার। তবে আমি যে পাগল নই তা খুব ভালোভাবেই জানেন, তাই পাগল বললেও ভুল করতেন। তারপর ঘড়ি দেখে বলল, জোহরের নামাজের সময় হয়ে গেছে, এবার আসি বলে স্বপ্না কিছু বলার আগে ফয়সাল সেখান থেকে চলে গেল। স্বপ্না প্রেমের অভিনয় করে ফয়সালের আসল রূপ উদ্ঘাটন করার পরিকল্পনা করেছিল, কিন্তু আজ তার সঙ্গে আলাপ করার পর বুঝতে পারল এ পথে সফলতা লাভ করতে পারবে না। প্রতিদিন তার কাছে ফাইলপত্র ও কাজকর্মে বুঝে নেওয়া ছাড়া অন্য কোনো আলাপ যেমন স্বপ্না করে না, তেমনি ফয়সালও করে না। দিনে স্টেটের কাজ করে, অবসর সময়ে মা ও নানির সঙ্গে কাটালেও রাতে ফয়সালের কথা মনে পড়ে। অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারে না। তার স্বপ্নে দেখা মেয়েটির অভিসারের ব্যাপারটা তাকে খুব চিন্তায় ফেলে দিয়েছে। অনেক সময়ে তার মনে হয় ফয়সাল তাকে ক্যাপচার করার জন্য ঘটনাটা বানিয়ে বলেছে। পরক্ষণে মনে পড়ে, তাহলে তার দুটো অপারেশনের কথা জানলো কি করে? স্টেটের সবকিছু স্বপ্নাকে বুঝিয়ে দেওয়ার পর ফয়সাল অফিসে থাকে না বললেই চলে। মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যাপারে ব্যস্ত থাকে। অবশ্য স্বপ্নাকে নিয়ে মাঝে মাঝে গ্রাম থেকে গ্রামান্তরে সরজমিনে যায়। সে সময় স্বপ্নার পরিচয় গ্রামবাসীদের জানায়। স্বপ্না তাদের ভালো মন্দ জিজ্ঞেস করে, সুবিধে অসুবিধে জেনে তা দূর করার আশ্বাস দেয়। একদিন সরজমিন থেকে ফেরার সময় চৌধুরী বাড়ির গেটে ৩-৪ জন অচেনা লোককে দারোয়ানের সঙ্গে কথা কাটাকাটি করতে দেখে ফয়সাল দারোয়ানকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? দারোয়ান বলল, ওরা আজিজের লোক, ভেতরে গিয়ে আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে। আপনি বাইরে গেছেন বলা সত্ত্বেও ভেতরে যেতে চাচ্ছে। ফয়সাল লোকদেরকে নিয়ে একটু দূরে গিয়ে জিজ্ঞেস করলো, আজিজ মিয়া কার কাছে আপনাদেরকে পাঠিয়েছেন? তাদের একজন বলল, চৌধুরী স্টেটের ম্যানেজারের কাছে। আমি ম্যানেজার, বলুন কেন পাঠিয়েছেন? আপনি এই গ্রামে মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন শুনে সে ব্যাপারে উনি আপনার সঙ্গে আলাপ করতে চান। ফয়সাল আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, উনি কেমন আছেন? ভালো না, মাসখানেক আগে ওনার একমাত্র ছেলে সাপের কামড়ে মারা গেছেন। তারপর থেকে ওনার অবস্থা খারাপ, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, কারোর সঙ্গে তেমন কথাবার্তা বলেন না। আপনাকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য বিশেষ করে বলেছেন। ইনশাআল্লাহ বাকি ঘটনা আগামী পর্বে শুনবো। আশা করি সকলের সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।